সেই 27-28 ব্যাচের পোলাপাইন তোমাদের জন্য রসায়ন থেকে টপ 13টা এমসিকিউ নিয়ে আসলাম। এই 13টা এমসিকিউ যদি প্রথম অধ্যায় থেকে তুমি করতে পারো, আমি এতটুকু এনশিওর করতে পারি এখান থেকেই তোমার 90% কমন থাকবে। তাই কথা হচ্ছে ভাইয়া, প্রথম দিক থেকে যারা এর পিডিএফ পেতে চাও অথবা তোমরা এটা সাজেশনটা নিতে চাও, তারা প্রথম কমেন্টটা চেক দিবা অথবা আমাদের পেজটাকে ফলো দিবে এবং প্রথম কমেন্টটা চেক দিয়ে জাস্ট পিডিএফটা লিখবা। তো এখন দেখো, প্রথম যে এমসিকিউ গুলো রয়েছে সেটা আমি কিভাবে সলভ করতে পারি। প্রথম এমসিকিউ গুলো আমরা যেভাবে বিশ্লেষণ করব তা হচ্ছে গিয়ে প্রত্যেকটা অপশন ভেঙে ভেঙে আমি তোমাকে বলার ট্রাই করব, যাতে করে একটা এমসিকিউ পড়লে বাকি এমসিকিউ গুলো, বাকি আরো দুইটা তিনটা এমসিকিউ তোমার এখান থেকেই হয়ে যায়। তো দেখো, প্রথম এমসিকিউর মধ্যে তোমার কি রয়েছে ভাইয়া। প্রথম এমসিকিউটার মধ্যে কপার ও টিন গলিয়ে নিচের কোনটি তৈরি করা যায়। তো মনে রাখবা, কপার মানে হচ্ছে গিয়ে সিইউ, মানে এই কপার, কপার এবং টিন, আর টিন মানে হচ্ছে এসএন। এই যে টিন এবং কপার গলিয়ে আমাদের তৈরি করা যায় ব্রোঞ্জ। এখন আসি কপার, কপার কত পার্সেন্ট থাকে। ব্রোঞ্জের মধ্যে কপার থাকে 90%, আর টিন থাকে হচ্ছে গিয়ে 10%। আচ্ছা, মনে রাখবা, কপার এবং টিন গলিয়ে যেহেতু ব্রোঞ্জ তৈরি করা যায়, তাহলে এই ব্রোঞ্জকে কাঁসাও বলা হয়। কি বলা হয়? কাঁসাও বলা হয়। এটা মনে রাখবা। তো এটা কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। তো চলো পরবর্তী এমসিকিউটা দেখে আসি। পরবর্তী এমসিকিউটা কি রয়েছে, আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে। এটা প্রতি বছরই দেখা যায় কোনো না কোনো বোর্ডে আসে। তো আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে, যে বিজ্ঞানী রিলেটেড যত কথাবার্তা রয়েছে তোমাদের বই রিডিং এ সেটা পড়ে ফেলবা, যে কে কোনটা আবিষ্কার করেছিল, কে কোনটা নিয়ে কাজ করেছিল সেটা পড়ে ফেলবা। দেখো, আধুনিক রসায়নের জনক বলা হয় মনে রাখবা ল্যাভোইসিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। এবং এখানে রয়েছে জন ডাল্টন এবং নিলস বোর। এই যে নিলস বোর, হ্যাঁ, একে বলা হয় পরমাণু গঠনের আধুনিক তত্ত্বের জনক। পরমাণু গঠনের, পরমাণু গঠন, পরমাণু গঠনের আধুনিক তত্ত্বের জনক। পরমাণু গঠন আধুনিক তত্ত্বের জনক, এই যে গঠন কথাটা থাকতে হবে, গঠন। পরমাণু গঠনের আধুনিক তত্ত্বের জনক জন ডাল্টন যে রয়েছে, জন ডাল্টন নামে রাখবা। এ হচ্ছে আধুনিক, হ্যাঁ, আধুনিক পরমাণু তত্ত্বের জনক, নট গঠন, পরমাণু তত্ত্ব, পরমাণু তত্ত্ব, এই তত্ত্বের জনক। আধুনিক পরমাণু তত্ত্বের জনক হচ্ছে জন ডাল্টন, আর নিলস বোর হচ্ছে পরমাণু গঠনের আধুনিক তত্ত্বের জনক। ক্লিয়ার? এখান থেকে কোয়েশ্চেন ঘুরে ফিরে চলে আসতে পারে, গুরুত্বপূর্ণ পার্ট। তো পরবর্তী দেখি ভাইয়া। দেখো, মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চা কি নামে পরিচিত। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চা কি নামে পরিচিত? এটা মনে রাখবা, ফার্মাসি, কেমিস্ট্রি, ফার্মাকোলজি নাকি আলকেমি। তো মনে রাখতে হবে আরবের রসায়ন চর্চা হচ্ছে গিয়ে আলকেমি নামে পরিচিত। ওকে, গেল। এরপর দেখো, কেরোসিনে কোন মৌলটি উপস্থিত। মনে রাখবা, কেরোসিন, মোম, এগুলো যেগুলো রয়েছে এগুলোর মধ্যে অলওয়েজ হাইড্রোকার্বন থাকে। কি থাকে? হাইড্রোকার্বন থাকে, হাইড্রোকার্বন থাকে, কার্বন থাকে। এই হাইড্রোকার্বন যেটা রয়েছে, তাহলে মনে রাখবা কেরোসিন, মোম, এগুলোর মধ্যে কি থাকবে? হাইড্রোকার্বন থাকবে। আর হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন এবং কার্বন থাকবে। তাহলে কেরোসিনের মধ্যে কি থাকবে? হাইড্রোজেন অথবা কার্বন। তাহলে অপশনে কি রয়েছে? কার্বন রয়েছে। ক্লিয়ার? ওকে, এরপর দেখো, এরপর কি রয়েছে, এই যে চিহ্ন রিলেটেড কথাবার্তা, খুবই গুরুত্বপূর্ণ। তো এটা পড়ার আগে আমরা এটা তোমাকে একটা পার্ট পড়াই নিয়ে আসি, যে ভাইয়া, এই যে এসএসসির 27-28 বার যারা রয়েছে তাদের জন্য এই যে চার্ট, এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। রসায়নে দেখা যায় এই চার্ট থেকেই প্রতি বছর প্রথম অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে, তাই এটাকে ভালো করে আত্মস্থ করবা। দেখো, প্রথমত কি রয়েছে? বিস্ফোরক পদার্থের চিহ্ন, এই চিহ্নটা মনে রাখতে হবে। দাহ্য পদার্থের চিহ্ন, বিষাক্ত পদার্থের চিহ্ন, উত্তেজক পদার্থের চিহ্ন। এবং বিস্ফোরক পদার্থ কোনগুলোকে বলা হয়? মনে রাখবা, টিএনটি, পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি। মুখস্থ করে ফেলবা। কি হবে? টিএনটি, পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। দাহ্য পদার্থ, তাহলে অ্যালকোহল, ইথার, এলপিজি, সিএনজি। তো এগুলো মনে রাখবে। এলপিজির পুনরূপ কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। সিএনজির পুনরূপ কি? কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। এগুলো মনে রাখতে হবে, পুনরূপগুলো মনে রাখবা। তো এই দেখো, বিস্ফোরক পদার্থ কি করে থাকে আসলে। এসব পদার্থ আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে। দাহ্য পদার্থ কি করতে পারে? এসব পদার্থ দ্রুত আগুন ধরে যেতে পারে। এই যে এখানে যা আছে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তো এখানে হচ্ছে বিষাক্ত পদার্থ, বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। অপশনে পাবে, একটু পরেই দেখবা যেগুলো আসছে কোয়েশ্চেন। উত্তেজক পদার্থের চিহ্নটা মনে রাখতে হবে, কোনটা উত্তেজক পদার্থের চিহ্ন। আর উত্তেজক পদার্থ কোনগুলো? সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড। ওকে, তো এগুলো কোন কোন ক্ষতি করে সেগুলো মনে রাখবা। এরপর আরেকটা রয়েছে, দেখো আরেকটা চার্ট রয়েছে, এই যে এই চার্ট, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। যে এই চিত্র দ্বারা বোঝা যাচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কোনগুলো? বেনজিন, টলুইন, জাইলিন। তেজস্ক্রিয় পদার্থ, এই যে দেখো পাখার মতো একটা, তাই না? তো এটা হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম। তো এটাকে বলা হয় ট্রাইফয়েল। বুঝতে পারছো? তেজস্ক্রিয় পদার্থ, এই চিহ্নটার নাম হচ্ছে ট্রাইফয়েল, এটা মনে রাখো। পরিবেশের জন্য ক্ষতিকর,
লেড, মার্কারি। এরপর হচ্ছে ক্ষত সৃষ্টিকারী, কোনগুলো ক্ষত তৈরি করতে পারে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ। এগুলো মনে রাখবা, এবং এগুলোর ক্ষতিকর দিক কি কি সেগুলো এখানে রয়েছে। যে এই দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভিতরে অঙ্গের ক্ষতি সাধন করতে পারে। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা গেল, তাহলে আমরা চলো এইখানে যে টপিকগুলো পড়লাম এটা দিয়ে এমসিকিউ পড়ে আসি। এমসিকিউর মধ্যে আমাদের প্রথম যে এমসিকিউটা রয়েছে, দেখো এখন পারবা তোমরা, তুমি যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে এটা পারবে। তো তুমি ভিডিওটা পজ করে আগে ওই জিনিসগুলো পড়ে আসো, তারপর এমসিকিউগুলো সলভ করো। এখানে যেটা রয়েছে কোনটি বিস্ফোরক পদার্থ, তো এখানে বিস্ফোরক পদার্থ আমরা একটু আগে দেখে আসছি টিএনটি এবং পার অক্সাইড রয়েছে, তাই না? যেহেতু টিএনটি বিস্ফোরক পদার্থ তাহলে অ্যান্সার আগে টিএনটি দিয়ে দিবা, যেহেতু আগে টিএনটি পেয়েছি। তো ইথার রয়েছে, তো ইথার দেখো তো, আমরা এখানে কিন্তু চারটে দেখে আসছিলাম, এই যে দাহ্য পদার্থ, বুঝতে পারছো? দাহ্য পদার্থ, এই যে দেখো দাহ্য পদার্থ দেখছি না, ইথার দাহ্য পদার্থ, অ্যালকোহল থাকলো দাহ্য পদার্থ হইল। আশা করি ক্লিয়ার। আচ্ছা এরপর দেখো, এরপর এই যে ইথার দাহ্য পদার্থ, পার অক্সাইড, টিএনটি হচ্ছে বিস্ফোরক পদার্থ। এরপর দেখো নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন? আমি একটু আগে বলছিলাম তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন কোনটা, খেয়াল করো। তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ যে বলছিলাম না ফ্যানের মতো, ফ্যানের মতো, এটাকে বলে ট্রাইফয়েল। তো আমরা এখন দেখি অপশন আছে কিনা, অপশনে আছে, এই দেখো ট্রাইফয়েল আছে, ট্রাইফয়েল আছে, বুঝতে পারছো? যে আগুনের শিখার মতো, এটা হচ্ছে গিয়ে তোমার দাহ্য পদার্থ। তো এগুলো মনে রাখবা, চিহ্ন দেওয়া থাকে অনেক সময়, বেশিরভাগ চিহ্ন দিয়ে আসে, তবে এইটা স্পেশাল কেস যে তেজস্ক্রিয় পদার্থের চিহ্নের নাম কি, ট্রাইফয়েল। এরপর দেখো এই যে কঙ্কালের মতো, তাই না? নিচের কোনটি বিষাক্ত পদার্থ? বেনজিন, ইনসুলিন, গ্লুকোজ, সালফিউরিক অ্যাসিড। মনে রাখবা বেনজিন, বেনজিন হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ, তাহলে বেনজিনটা যেটা রয়েছে, বেনজিন, তারপর হচ্ছে টলুইন, এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। এবং এই যে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে ক্ষত তৈরি করে, ক্ষত তৈরি করে, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ, এগুলো কি করে? বিষাক্ত পদার্থ, সরি ক্ষত সৃষ্টিকারী পদার্থ। আর বিষাক্ত পদার্থ কোনগুলো? বেনজিন, টলুইন বা ক্লোরোবেনজিন, এগুলো। ওকে গেল। এরপর পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থের চিহ্ন কোনটি? দেখো পরিবেশের জন্য ক্ষতিকর চিহ্নের মধ্যে দেখো এই যে গাছ রয়েছে, এই যে মরা গাছ রয়েছে, বুঝতে পারছো? এই যে মরা গাছ রয়েছে, এবার এই যে মৃত মাছ রয়েছে। তো এখন দেখো পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ মনে রাখবা লেড এবং মার্কারি, মার্কারি, মার্কারির সংকেত কি? এইচজি, লেড এবং মার্কারি। টিএনটি, টিএনটি তো আমরা অলরেডি পড়ে আসছি। ইথার, ইথার মানে কি? আমাদের দাহ্য পদার্থ, দাহ্য পদার্থ। আর টিএনটি মানে কি? বিস্ফোরক পদার্থ, বিস্ফোরক, বিস্ফোরক, বিস্ফোরক পদার্থ। তো অলরেডি পড়ে ফেলছি, এইখান থেকে ঘুরে ফিরে বারবার কোয়েশ্চেন আসতেছে, তো ওই চার্ট থেকেই কোয়েশ্চেন আসবে। এরপর দেখো গবেষণা ও অনুসন্ধান প্রক্রিয়ার চতুর্থ ধাপ কোনটি? তাহলে গবেষণা এবং অনুসন্ধান প্রক্রিয়ার চতুর্থ ধাপ হচ্ছে, মনে রাখবা যে মোস্ট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এটা হচ্ছে পরীক্ষণ, পরীক্ষণ, পরীক্ষণ। তাহলে গবেষণা বা অনুসন্ধান প্রক্রিয়া চতুর্থ ধাপ কোনটি? পরীক্ষণ। কিন্তু অপশনটা এখানে নাই, তো এই অপশনটা কেটে এখানে লিখে দিবা পরীক্ষণ, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। হ্যাঁ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এটাও দেওয়া যাবে, তবে পরীক্ষণটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখন বিষয়বস্তু নির্ধারণ হচ্ছে গবেষণা এবং অনুসন্ধান প্রক্রিয়ার প্রথম ধাপ, এটা কি ধাপ? প্রথম ধাপ, প্রথম ধাপ, প্রথম ধাপ। আর এটা হচ্ছে কি আমাদের চতুর্থ ধাপ, পরীক্ষণটা হচ্ছে চতুর্থ ধাপ। আচ্ছা এরপরে দেখো এই এই চার্ট নিয়ে কোয়েশ্চেনটা পরে আছে, দেখো এখানে রয়েছে, দেখো অনুসন্ধান প্রক্রিয়া বা গবেষণা প্রক্রিয়ার এখানে ধাপগুলো দেওয়া আছে। প্রথমটা কি? বিষয়বস্তু নির্ধারণ, তারপর হচ্ছে গিয়ে বই বা পূর্বের গবেষণার সাহায্যে বিষয় সম্পর্কে ধারণা নেওয়া, প্রয়োজনীয় বস্তু বা পদ্ধতি নির্ধারণ করা। এরপর হচ্ছে 4 নম্বর ধাপ কি? এই যে দেখো পরীক্ষণ বা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। তো আগে যদি অ্যান্সার থাকে পরীক্ষণ, পরীক্ষণটাই বেশিরভাগ জায়গায় দেওয়া আছে, তো পরীক্ষণটাই তুমি দিবা। ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। তো এই হচ্ছে 5টা ধাপ রয়েছে এখানে গবেষণা নিয়ে। তো দেখো চিত্রের প্রবাহ চিত্রটি কোন প্রক্রিয়ার ধাপগুলোকে নির্দেশ করে? তাহলে এই যে এই ধাপগুলা, এটা হচ্ছে একটা গবেষণামূলক ধাপ। তো এখানে দেখো গবেষণা নিয়ে কোথায় কথা আছে? রাসায়নিক বিক্রিয়া না, শিল্প উৎপাদন না, মৌল শনাক্তকরণ না, তার মানে বৈজ্ঞানিক অনুসন্ধান। তাহলে এটা হচ্ছে একটা অনুসন্ধান প্রক্রিয়া বা গবেষণার প্রক্রিয়া। তো এই জন্য বলা হবে এই প্রবাহ চিত্রটা একটা বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়া নির্দেশ করে। আচ্ছা এরপরে দেখো জারক বা অক্সিডাইজিং পদার্থের চিহ্ন কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। জারক বা অক্সিডাইজিং পদার্থ, জারক মানে কি? জারক মানে হচ্ছে যার বিজারণ হয়, যার বিজারণ হবে, যার বিজারণ হবে তাকে কি বলা হবে? জারক বলা হবে। আর যার হচ্ছে গিয়ে জারণ হবে তাকে বিজারক বলা হবে, তাই তো? বিজারক বলা হবে। দেখো বিজারণ হবে যার, তাকে বলা হবে জারক। তা আমাকে তো বলতেও জারক,
তাহলে বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ। তাহলে এখন এইখানে যে মৌলগুলো আছে তার মধ্যে থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা সেটা খুঁজে বের করতে হবে। হাইড্রোজেন, হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। লিথিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। তাহলে এরা ইলেকট্রন ছেড়ে দিতে চায়, তাই না? দান করার ক্ষমতা থাকে, তার মানে এদের জারণ হয়। তাহলে আমি বুঝে ফেলছি আমার লাগবে হচ্ছে গিয়ে বিজারণ হওয়া, বাট ওদের তো জারণ হয়, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। এখন হচ্ছে ক্লোরিন গ্যাস আর হচ্ছে অক্সিজেন। তো মনে রাখবা ক্লোরিন, ক্লোরিন হচ্ছে একটা অধাতুর মতো আচরণ করে, কারণ আমরা জানি 17 নম্বর গ্রুপে থাকে ক্লোরিন। তো ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, তোমরা জানো অলরেডি। এই 7টা ইলেকট্রনের মধ্যে থেকে তার অষ্টক পূর্ণ করতে হলে আরেকটা ইলেকট্রনের প্রয়োজন হয়। তাহলে আরেকটা ইলেকট্রন যেহেতু প্রয়োজন হয়, তাহলে সে গ্রহণ করবে, আর যে গ্রহণ করে তার কি হয়? বিজারণ। আর তাকে বলা হবে কি? জারক। তার মানে আমরা বুঝলাম জারক কাকে বলা হবে? ক্লোরিনকে বলা হবে। অ্যান্সার বের করে ফেলছি। কথা কি বুঝতে পারছো? যদি বলতো এখান থেকে আমাদের, যদি এরকমটা বলতো যে বিজারক কোনটা অথবা জারণ হয় কোনটা, তখন অ্যান্সার গুলো ওগুলোর মধ্যে হতো। তো আশা করি ক্লিয়ার। তো এর পরেরটা দেখো, সব থেকে সহজ একটা কোয়েশ্চেন, এটার অ্যান্সার তোমরা দাও। হ্যাঁ, জাস্ট পজ করে এটার অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। কি বলছে? পরীক্ষাগারে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে চোখের নিরাপত্তার জন্য নিচের কোনটি ব্যবহার করা উচিত? এর থেকে সহজ কোয়েশ্চেন আর হবে না। হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন, মাস্ক, সেফটি গগলস। অবভিয়াসলি কি চোখের ক্ষেত্রে, তাই না? তাহলে সেফটি গগলস। ক্লিয়ার? এই ছিল আজকে আমাদের 12 থেকে 13টা এমসিকিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী কোন অধ্যায়ের এমসিকিউ গুলো তোমরা চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর প্রথম কমেন্টটা অবশ্যই চেক দিবে।